আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের 54তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় রোগে শোকে কাতর পরিবার, সামলে নেবার কলাকৌশল। আমাদের সাথে আলোচক হিসেবে আজকে থাকছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট এবং টিচার্স ট্রেনার, এবং ডাক্তার মাসুদ রানা সরকার, আবাসিক সাইকিয়াট্রিস্ট, পাবনা মানসিক হাসপাতাল। আমাদের গেস্টরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। গেস্টদেরকে এবং দর্শকদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই ডাক্তার মাসুদ রানা সরকার স্যারের কাছে চলে যেতে চাই, আমাদের আজকের প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু শুরু কথা রাখার জন্য অনুরোধ রাখছি। জি স্যার। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক নাসিবা আমিন, আমার সাথে আরেকজন সুবক্তা, আমাদের আজকের রোগে শোকে কাতর পরিবার, সামলে নেবার কৌশল নিয়ে আজকের আমাদের আলোচনা। এবং আমাদের এই আজকের সিচুয়েশনটা সারা বিশ্বব্যাপী কোভিড যে মহামারী, এই কোভিড মহামারীতে আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে আমি আসলে বলতে চাই এটা মানসিক রোগের জন্য একটা মহামারী। মানসিক রোগের জন্য মহামারী এই কারণেই আমরা যাই, আসলে অনেক ধরনের ফিজিক্যাল ইলনেস রয়েছে, কিন্তু আমরা এই যখন 2019 সালের ডিসেম্বরে প্রথম চীনে যখন কোভিড প্রথম দেখা দিল, তার পরবর্তীতে 2020 সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথমে 8ই মার্চ আমাদের বাংলাদেশে কোভিড দেখা দিল, এবং 18ই মার্চে আমাদের দেশে প্রথম মৃত্যুর আমরা খবর পেলাম। এরপরে কিন্তু আমাদের যদিও প্রথম দিকে সংক্রমণের হার আমাদের খুব বেশি ছিল না, কিন্তু দেখতে পেলাম যে সারা বাংলাদেশে যে একটা প্যানিক পরিস্থিতি সৃষ্টি হলো। আমরা জানি যে মেন্টাল হেলথটা বেশ বিপন্ন ছিল সেই সময়, কারণ এটা একটা অস্বাভাবিক ধরনের একটা নতুন ধরনের একটা ইলনেস, যে ইলনেসের আমরা এটার চিকিৎসা পদ্ধতি, এটা অসুস্থতা হলে কোথায় অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এটা কিন্তু আমাদের কারোই জানা ছিল না। সুতরাং সংক্রমিত হবার ভয়, সেখান থেকে আমাদের সারা বিশ্বব্যাপী এই পরিপ্রেক্ষিতে আজকের যে আলোচনা, এটা একটা খুব যৌক্তিক আলোচনা। আমরা আজকের আলোচনা একটা খুব ভালো আলোচনা হবে বলে আমি আশা করছি, এবং এই আলোচনার মাধ্যমে আমরা একটা শুধু আমাদেরই না, আমাদের উপকার হবে, পাশাপাশি সারা আজকে যারা এই ভার্চুয়াল মিডিয়াতে বাংলাদেশ বা বিশ্বের যে প্রান্ত থেকে যারা দেখছে সবাই উপকৃত হবে, এবং সবার পরামর্শ পেলে আমরা প্রোগ্রাম সামনে আগে এগিয়ে নিতে পারবো। জি, স্যারকে অনেক ধন্যবাদ। এবার চলে যেতে চাই মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে, আমাদের আজকের প্রোগ্রামের শুরু কথা বলার জন্য অনুরোধ রাখবো। এর মাঝে আমি স্যার এবং ম্যামকে আপনাদের আমাদের প্রোগ্রামের লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমরা সবাই একটু প্রোগ্রামটা শেয়ার করে ফেলি, তাহলে দর্শকদের কাছে পৌঁছাতে আরো সুবিধা হবে। এবং দর্শকদের জন্য একটি কথা থাকবে, আজকে আমাদের প্রোগ্রামের যে বিষয়, আমরা মূলত কোভিড পরবর্তী রোগ সংক্রান্ত আমাদের পারিবারিক বিভিন্ন অভ্যাস নিয়ে কথা বলবো, বিভিন্ন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। জি ম্যাম, প্লিজ। আসসালামু আলাইকুম। নাসিবা, শোনা যাচ্ছে ঠিক মতো? জি, শোনা যাচ্ছে ম্যাম, ক্লিন এন্ড ক্লিয়ার। জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর একটা প্রোগ্রাম, এটার অংশ, এটার একটা বক্তা হিসেবে হোক বা একজন লার্নার হিসেবে হোক, এটাতে থাকতে পেরে অনেক ভালো ফিল করছি। আমার কাছে মনে হয় তোমার যে প্রথম প্রশ্নটা ছিল বা আজকের টপিকটা নিয়ে যদি জেনারেল একটা কথা বলি, সেটা হচ্ছে রোগ যে শুধু কোভিডটাই ছিল তা কিন্তু না। এমন একটা সিচুয়েশন হয়েছে, বিশেষ করে আমাদের দেশে ওভারঅল অসুস্থতার পিকচারটা যদি আমরা একটু চিন্তা করি, আমি একজন নর্মাল ফ্যামিলি পার্সন হিসেবে, আমি মা হিসেবে বা আমার বাসার সিচুয়েশন দেখে, চারপাশের বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজনের সবার অবস্থা দেখে, কোভিড এর পরের থেকে আসলে যেটা হচ্ছে, বিভিন্ন রকমের অসুস্থতায়, বিশেষ করে ফ্লু টাইপের অসুখগুলো, বাচ্চাদের ঠান্ডা লেগে থাকা, বড়দের ঠান্ডা লেগে থাকা, শ্বাসকষ্ট, পলিউশনও আমাদের শহরে অনেক বেড়েছে,
এই কারণে হতে পারে সেটা, এবং ডেঙ্গু ফিভারের একটা বড় একটা আউটব্রেক হয়েছে, প্রচুর দুর্ঘটনা ঘটছে ডেঙ্গুর জন্য, অনেক ছোট ছোট মানুষ, বড় মানুষ, বিভিন্ন বয়সের মানুষ আম, আম, মারা যাচ্ছে ডেঙ্গুর কারণে, এবং অন্যান্য ওভারঅল অসুস্থতার পরিবেশটা একটু ডিটেরিয়েট করেছে কোভিড এর পরবর্তী সময়ে। এতে করে যেটা হয় আসলে, এবং আরো একটা অসুস্থতা যেটা আসলে একেবারে না বললেই না, আমাদের দেশের মতন একটা উন্নয়নশীল দেশের জন্য আমাদের যে ইকোনমিক যে মেলডাউনটা হয়েছে, এটা অবশ্য ওয়ার্ল্ড ওয়াইডই হয়েছে, গ্লোবালি একটা ইকোনমিক মেলডাউন চলছে, এটার কারণেও কিন্তু কিছু দুশ্চিন্তা, কিছু ডিপ্রেশন, কিছু মানসিক অশান্তি, এবং ওইটার থেকেও আস্তে আস্তে কিছু শারীরিক অশান্তি, শারীরিক অসুস্থতা হচ্ছে সব জায়গায়, সব পরিবারে, সমস্ত জায়গাতেই মানুষ এগুলো নিয়ে ভুগছে, হসপিটাল গুলোতে মানুষ সাফার করছে, ঘরে ঘরে সাফার করছে। তো আমার মনে হয় আজকের টপিকটাতে আমরা ইনশাআল্লাহ, আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন, আমরা ওনার কাছ থেকে শুনবো, আমরা আমাদের দর্শক যারা এক্সপার্ট আছেন তাদের মতামত শুনবো, আমরা অনেক কিছু শিখবো, এবং ইনশাআল্লাহ আমাদের আমাদের নিজস্ব পরিসরে যতটুকু সম্ভব, এত অসুস্থতা এত কিছুর মধ্যেও, এত চ্যালেঞ্জিং সিচুয়েশনেও যতটুকু সম্ভব ভালো থাকার জন্য যা যা করা দরকার আমরা করব, শিখবো, এবং ইনশাআল্লাহ কিছুটুকু হলেও আমাদের জীবন মানের উন্নতি হবে আজকের প্রোগ্রামটার পরে ইনশাআল্লাহ। এই আশা করে, এই গুড উইশ দিয়ে তোমাকে প্রোগ্রাম শুরু করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইনশাআল্লাহ আমাদের দর্শকদের ইতিমধ্যে আমি কিছু পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, দর্শকদেরকে আবারও ধন্যবাদ। আসলে ম্যাম যেটা বললেন যে আমাদের একটা বড় ধরনের প্যান্ডেমিকের অনেক অ্যাক্টিভ একটা সিচুয়েশন পার হয়ে গিয়েছে গত 1-2 বছর, যার কারণে আমাদের মেন্টালি বলি, ইমোশনালি বলি, সোশ্যালি, ইকোনমিক্যালি বিভিন্ন ধরনের চেঞ্জ এসেছে। এখন এই চেঞ্জ গুলোর সাথে তো আমরা, যেমন আমি কখনো আমাদের আমাদের জেনারেশনের যারা আছে, আমি আমার ফ্রেন্ডস, আমি যদি কথা বলি এই বিষয়ে, তাহলে দেখা যায় যে আমরা এই ধরনের এত বড় প্যান্ডেমিক, এত অ্যাক্টিভ প্যান্ডেমিক কখনো দেখিনি, যে বাইরে কারফিউ হয়ে যাচ্ছে বা বাইরে বের হওয়া যাচ্ছে না, সব মানুষ স্টক করছে জিনিসপত্র। তো এই যে একটা মেন্টাল ট্রমাটাইজড মানুষ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি মূলত এই বিষয়ে আমাদের আজকের প্রোগ্রামটা। আমার প্রথম প্রশ্ন নিয়ে আমি ডক্টর মাসুদ স্যারের কাছে চলে যেতে চাই। যে স্যার, আপনি তো আসলে প্রফেশনাল সেক্টরে আছেন, এবং আম, এই প্যান্ডেমিক আমাদের মেন্টাল হেলথের উপরে কিভাবে প্রভাব ফেলছে এটা আপনি অনেক কাছ থেকে দেখেছেন। তো মেন্টাল হেলথের উপরে কি কি ধরনের চেঞ্জ মূলত আপনারা দেখতে পেয়েছেন আমাদের মানুষের মধ্যে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি স্যার। ধন্যবাদ নাসিবা। 2020 সালে যখন সারা বিশ্বব্যাপী এই কোভিড-19 মহামারী দেখা দিল, আমি আসলে মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে কিন্তু আমি যেহেতু একজন সরকারি চাকরি করি, আমি প্রথমে কিন্তু আমার যে ম্যানেজমেন্ট, আমি রুটিন যেভাবে সার্ভিস দিচ্ছিলাম সে সার্ভিস কিন্তু বিঘ্নিত হলো। যেমন আমরা কিন্তু তখন যে রুটিনলি আমরা আউটডোরে যে আউটডোরে হয়তো সার্ভিসটা ছিল, কিন্তু আমাদের ভর্তি কিন্তু সংকীর্ণ করে ফেলতে হলো। আমরা হয়তো বা প্রতিদিন কিন্তু ভর্তি দিতে পারলাম না। পাশাপাশি আমাদের যে কিছু আইসোলেশন ওয়ার্ড, যদিও আমাদের মানসিক সেবার জন্য কিন্তু কিছু আইসোলেশন ওয়ার্ড বের করতে হলো, যেখানে আমাদেরকে রুগী প্রথমে ভর্তি দিয়ে সেখানে 14 দিন আইসোলেটেড করে রাখ, যদিও সুস্থ। আমরা জানি আমরা কোভিড টেস্ট করে কিন্তু আমরা তাদের পজিটিভ পাচ্ছি না, তারপরে আমরা আইসোলেটেড করে রাখছি। আইসোলেটেড করে রাখার পরে একটা পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে কিন্তু সাধারণ আমরা রুগীদের মধ্যে আমরা দেওয়া শুরু করলাম, সব জায়গায় বিঘ্নিত হলো। এবং আমি যেটা মনে করি যে মানসিক স্বাস্থ্য জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমাদের। আমরা জানি যে আমরা শুরুতে কিন্তু আমরা সবাই প্রাইভেট প্র্যাকটিস বা সবকিছু কিছু সংকুচিত হয়ে গেল, এবং আমরা জানি যে কোভিডটা কিন্তু প্রভাব ফেললো, যে কোভিড কারণে কিছু নতুন মানসিক রোগ তৈরি হলো, এবং আগে থেকে যাদের মানসিক রোগ রয়েছে সেই সার্ভিসটাও কিন্তু, যারা রুটিন একটা সার্ভিসের মধ্যে ছিল, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হলো। যেমন তারা রুটিন ফলো আপে আসতে পারছে না, এবং আমরা জানি রুটিন ফলো আপে আসতে না পারলে কিন্তু অনেক রুগী কিন্তু ওষুধ ছেড়ে দেয়। এবং পাশাপাশি যে এটার জন্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভমেন্ট যাচ্ছে না, সুতরাং তারা ওষুধ সংগ্রহ করতে পারছে না। পাশাপাশি সব ওষুধ কিন্তু সে সময় অনেক সময় অ্যাভেলেবেলও থাকছে না, তারা বহুমুখী সম্মুখীন হলো। এবং এই সময় আরো যেটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি, যে আমাদের হয়তো 1-1.5 মাস পরে কিন্তু আমরা অনেকেই আবার প্র্যাকটিসে যখন স্বাভাবিক হলাম, যখন এই
কোভিড নিয়ে যে প্যান্ডেমিক যে প্যানিক যে সিচুয়েশনটা সেটা একটু কমে আসতো, তখন কিন্তু আমরা সবাই আবার পেশেন্ট দেখা শুরু করলাম প্রাইভেট প্র্যাকটিসে বা বিভিন্ন ভাবে। তখন কিন্তু দেখা গেল যে কোভিড রিলেটেড কিন্তু অ্যাংজাইটি অথবা কোভিড রিলেটেড কিন্তু প্যানিক সিচুয়েশন অথবা কিছু ওভার ভ্যালুড আইডিয়া একটা আরো দীর্ঘমেয়াদী হলো, যেমন এটা নিয়ে কিন্তু ডিলিউশন না হলেও বা কিছু ওভার ভ্যালুড আইডিয়া কিন্তু বা অথবা দেখা যাচ্ছে অবসেশনের কিছু কন্টেন্ট কিন্তু আমরা এই ধরনের সিমটম পাওয়া শুরু করলাম। এবং এটা এই সিচুয়েশনে কিন্তু একটা বড় ধরনের আমরা যেটা দেখলাম যে বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় ধরনের কিছু আচরণগত সমস্যা আমরা দেখলাম, যে বাচ্চাটা হয়তো আগে থেকেই বাচ্চাদের আচরণগত কিছু সমস্যা সেটা তো আগে থেকে হয়তো ছিল। একটা বাচ্চা হয়তো রুটিন ক্লাস করছে, তাকে বিকেলে টিচার পড়াচ্ছে, সে হয়তো সকাল 8টা থেকে 1টা পর্যন্ত স্কুলে থাকছে, সেখানে সে খেলাধুলা করতে পারছে। কিন্তু এই সিচুয়েশন কিন্তু বন্ধ হয়ে গেল, তাহলে বাচ্চা সারাদিন কিন্তু কোথায় থাকছে? বাসায় থাকছে, সারাদিন বাসায় থাকছে এবং সারাদিন কার্টুন দেখছে। পরবর্তীতে কি হচ্ছে, তার যে অস্বাভাবিক আচরণটা, সে অস্বাভাবিক আচরণটা কিন্তু প্রভাব ফেলছে কোথায়? সেটা ফ্যামিলিতে দেখা দিচ্ছে। হয়তো একটা সুস্থ বাচ্চা, অল্প স্বল্প আচরণগত সমস্যা ছিল, কিন্তু এই সোশ্যাল আইসোলেশনে অথবা কোয়ারেন্টাইন পিরিয়ডে কিন্তু তার একটা সিমটম সেটা পারসিস্ট করে গেল। পাশাপাশি আমরা কিছু অবসেসিভ ফিচার আগে থেকে হয়তো বা একটু তাদের অবসেশনাল ট্রেট ছিল। এই সময় যে আমাদের সামাজিক যে বিধিনিষেধ, আমাদের যে হাত ধোয়ার যে অভ্যেস, আমাদের সাবান ইউজ করার যে অভ্যেস বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার যে অভ্যেস, এটা কিন্তু একসময় তার কিন্তু অবসেশন হিসাবে টার্ন করে ফেললো। পাশাপাশি স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের, এর সময় একটা 6 মাস পরে থেকে কি শুরু হলো? বাচ্চারা অনলাইনে ক্লাস শুরু হলো। তাহলে স্বভাবতই যাদের সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এক্সপোজ হয়ে গেল। একটা বাচ্চা কিন্তু আগে কিন্তু এটা এক্সপোজ ছিল না, তখন ক্লাস শুরু করলো, কিন্তু ক্লাস শুরু পাশাপাশি কিন্তু সে এখানে অনলাইনে নানান হয়তো বা সে ফেসবুক অ্যাকাউন্ট করলো, পাশাপাশি গুগলে অথবা ইউটিউবে বিভিন্ন তারা সার্চ দিয়ে দেখা শুরু করলো। এক পর্যায়ে দেখা যাচ্ছে কিন্তু যখন পরবর্তীতে অফলাইনে ক্লাস শুরু হলো, সে কিন্তু সেখান থেকে তার বের হতে পারছে না। আগে যে অভ্যেস ক্লাস করছে, পাশাপাশি এই যে অ্যাক্টিভিটিগুলি কিন্তু পার্সিস্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু তার স্বাভাবিক লাইফে, স্বাভাবিক লেখাপড়া, স্বাভাবিক সামাজিক লাইফ, পারিবারিক লাইফ, ইন্টারপার্সোনাল লাইফ, সব লাইফে কিন্তু ইন্টারফেয়ার করছে। যদিও এই ধরনের ডিভাইস অ্যাডিকশন কিন্তু মানসিক রোগ না, কিন্তু এটা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেগমেন্টে এটা কিন্তু প্রভাব ফেললো। আমরা এটা অহরহ দেখেছি এবং এখনো কিন্তু আমরা দেখছি। এটা মানসিক রোগ সরাসরি না হলেও এটা আমাদের সামাজিক, পারিবারিক এবং বিভিন্ন লাইফে এটা প্রভাব ফেলছে, মানসিক রোগের মতো অনেকটা হয়ে যাচ্ছে। এবং আমি যেটা মনে করি, এই আমাদের যে মানসিক রোগ বিপন্ন হওয়ার পিছনে যেটা কারণ, আমি আগেই বলেছি যে এটা একটা নতুন ধরনের ডিজিজ। এবং এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা নিজেরা সংক্রমিত হবার আমাদের ভয় ছিল, যে শুধু আমি চিকিৎসক হিসেবে আমি নিজেও দুইবার করোনা আক্রান্ত হয়েছি। সুতরাং আমরা কিন্তু প্রতিনিয়ত সংক্রমিত হবার ভয় আমাদের সবার ছিল। বা একজন মানুষ সংক্রমিত হলে যে সে কোথায় চিকিৎসা পাবে, সে কি আদৌ মানে চিকিৎসা ঠিক মতো পাবে কিনা, সে হসপিটালে বেড পাবে কিনা, সে অক্সিজেন পাবে কিনা, এই যে সিচুয়েশনটা, সেটা কিন্তু আমাদের 1 নম্বর হচ্ছে সংক্রমিত হবার ভয়, 2 নম্বর হচ্ছে সংক্রমিত হলে সে কি চিকিৎসা ঠিক মতো পাবে। এবং সেই সময় কিন্তু আমি যেমন চিকিৎসক, আমি কিন্তু প্রতিনিয়ত দেখেছি যে আমার চীনা অজানা আমাদের অনেক চিকিৎসক এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদের হয়তো পরিচিত জনের মধ্যে আমরা কিন্তু ফেসবুকে, আমাদের যেমন এই সোশ্যাল মিডিয়ার, আমার যেমন বিজ্ঞানের যেরকম আমাদের অনেক আশীর্বাদের ব্যাপার আছে, এখান থেকে কিন্তু আমাদের অনেকে প্যানিকও করছে। আমাদের আমরা প্রতিনিয়ত ফেসবুক খুললে দেখলাম অমুক ডাক্তার মারা গেছে, অমুক নার্স মারা গেছে, অমুক জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে এটা কিন্তু আমাদের অনেক সময় আমাদের স্ট্রেস সৃষ্টি করেছে। পাশাপাশি মানুষের কিন্তু জীবন নিয়ে অনিশ্চয়তা ছিল। আমাদের কিন্তু প্রথম দিকে আমাদের অর্থনীতিতে কিন্তু কিছুটা স্থবিরতা চলে আসে। সুতরাং এই অর্থনীতিতে স্থবিরতা চলে আসার কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। যদিও এখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, কিন্তু প্রথম দিকে কিন্তু, এবং এটার কারণে কিন্তু অনেকে চাকরি হারিয়ে ফেলে। যেমন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, তারা কিন্তু কি করে, তাদেরকে হয়তো চাকরি থেকে তারা গ্রামে চলে আসে, তাদের একটা সুন্দর লাইফ ছিল, সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এবং
কোয়ারেন্টাইন আইসোলেশনটা কিন্তু একটা টোটালি একটা নতুন জিনিস। এটার সাথে কিন্তু এটা যেহেতু নতুন লাইফ, এই নতুন লাইফের সাথে কিন্তু খাপ খাইয়ে নেওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জ। অনেকে কিন্তু সে খাপ খাইয়ে নিতে পারে নাই, এটা আমাদের একটা বড় ধরনের চাপে ফেলে। এবং আমরা জানি যে কোভিড নিয়ে নানা ধরনের, যেহেতু এটা নিয়ে কোনো একদম প্রথম একটা ধরনের ডিজিজ, এটা নিয়ে কোনো একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব কম ছিল এবং এটা নিয়ে অনেক গুজব ছিল, কুসংস্কার ছিল। সে কুসংস্কার থেকেও কিন্তু কি হলো, এই কুসংস্কার থেকেও কিন্তু অনেক সময় আমাদের মেন্টাল প্রেশার সৃষ্টি করে। প্রেশার সৃষ্টি করার কারণে কিন্তু নানান ধরনের মানসিক রোগে কিন্তু সে সময় আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। যারা আগে থেকে মানসিক রোগ ছিল তাদেরও বিভিন্ন কারণে সে হয়তো বা কনসালটেশনে যেতে পারে নাই, ওষুধ ঠিক মতো পায় নাই, তাদের সম্ভাবনা বেড়ে গেছে। এবং নতুন ভাবে কিন্তু নানান ধরনের মানসিক সমস্যায় আমরা আক্রান্ত দেখেছি, যেটা স্বাভাবিক। কোভিড এর আগের আগের এবং কোভিড এর পরের মধ্যে কিন্তু সিমটমের প্রেজেন্টেশন আলাদা দেখেছি, এবং সেটা কিন্তু বড় ধরনের মেন্টাল হেলথের প্রতি, বা শুধুমাত্র মানসিক রোগই না, মানসিক রোগ না হলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হয়েছে। এবং আমরা জানি যে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হলে আমাদের শারীরিক স্বাস্থ্য বা অন্য স্বাস্থ্য কিন্তু আমাদের বিঘ্নিত হবে। ধন্যবাদ। জি, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আসলে মূলত স্যারের কথা থেকে যেটা বোঝা গেল যে সোশ্যাল বিভিন্ন সেক্টরে আমাদের কি কি চেঞ্জ হয়েছে বা কি কি ক্যালামিটির মধ্যে আমরা এফেক্টেড হয়েছে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমি ম্যামের কাছে যাব একটু এই সিচুয়েশনটার ফ্যামিলিয়াল সেকশনটা তুলে ধরার জন্য, যে আমাদের পারিবারিক বিভিন্ন অভ্যাসে কি কি ধরনের চেঞ্জ এসেছে, বা স্যার যেটা বললেন যে বাচ্চাদের যে পুরো লাইফস্টাইলের মধ্যে এক ধরনের চেঞ্জ, এটা আসলে তাদেরকে কিভাবে এফেক্ট করে, বা আমাদের পারিবারিক অভ্যাসগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, যদি এই বিষয়টা একটু তুলে ধরতেন ম্যাম। ধন্যবাদ নাসিবা। আমি নিজেও তোমার প্রশ্নগুলো যখন শুনছিলাম, আমি আমার জার্নিটা অ্যাজ এ মাদার, অ্যাজ এ হিউম্যান বিইং, আমি আমার নিজের জার্নিটাও চিন্তা করছিলাম যে একেবারে শুরুর থেকে 19 সাল থেকে একটু একটু করে খবর পাচ্ছি, চারিদিকে খবর পাচ্ছি চায়নাতে এটা হয়েছে। এর পরবর্তীতে একটার পর একটা ফেজ আমাদের লাইফে যেভাবে গিয়েছে সেভাবে ভাবছিলাম। পারিবারিক ভাবে আসলে আমরা অনেক বেশি এফেক্টেড হয়েছি কোভিড এর জন্য, যেটা তুমিও বলেছো। আমাদের স্যারও যেটা খুব সুন্দর করে বললেন যে আমাদের জন্য এই কনসেপ্টটা কিন্তু একেবারে নতুন একটা কনসেপ্ট ছিল। অন্যান্য সময় যেটা হয়, আমরা যদি জানি, যারা সচেতন বাবা মা আছি, যে আমরা যদি জানি যে একটা স্ট্রেসের সময় আসছে, একটা হয়তো একটু গ্লুমি সময় আসছে আমাদের পরিবারে, আমরা আসলে যেটা করি, আমরা আগে থেকে বাচ্চাদেরকে একটু রেডি করি বা নিজেরাও আগে থেকে একটু প্রস্তুতি নেই, একটু একটু প্রিপারেশন নেই মেন্টালি, ফিজিক্যালি, সবকিছুর দিক থেকে এই সিচুয়েশনটাকে ফাইট করার জন্য। কিন্তু আসলে কোভিড আমাদেরকে সেই সুযোগটা দেয়নি, কারণ আমরা নিজেরাই এত বেশি আমাদের জন্য এত বেশি নতুন একটা আইডিয়া ছিল এটা। আমরা নিজেরাই আসলে খুব বেশি প্রস্তুতি তো দূরের কথা, আমরা আমাদের ডিপ্রেশন গুলো, কষ্টগুলো, দুশ্চিন্তাগুলো খুব একটা হাইডও করতে পারিনি বাচ্চাদের থেকে, এবং নিজেরাও একজন আরেকজনকে এফেক্টেড করেছি রোগের দুশ্চিন্তা দিয়ে এবং রোগ দিয়ে। কোভিড দিয়েও আমরা অনেক বেশি দুশ্চিন্তা করেছি। আর অন্যান্য যে সমস্ত জায়গায় এফেক্টেড হয়েছি আমরা পারিবারিক ভাবে, সেটা আসলে আমার কাছে মনে হয় এটা একটা বিরাট বড় ডিসকাশন। এটা আনফরচুনেটলি এটা অনেক লম্বা একটা স্টোরি হবে সবার জন্যই। আমরা অনেক কিছু আমাদের চেঞ্জ হয়েছে। সবচাইতে বড়, আমি যেটা মনে করি, সবচাইতে বড় যে পরিবর্তনটা আমাদের জীবনে হয়েছে, পারিবারিক জীবনে, সন্তানদের জীবনে, বাবা মা হিসেবে, আমাদের কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর অভ্যেস আইদার চলে গিয়েছে অথবা বদলে গিয়েছে। যেটা আসলে আমি মা হিসেবে আমি যেটা মনে করি, যেটা আমার জন্য সবচাইতে বড় অ্যাসেট ছিল, সবচাইতে বড় আমার অহংকারের একটা বিষয় ছিল, যেটা আমরা সবসময় চেষ্টা করি না সচেতন বাবা মা হতে চাইলে, বা অন্তত আমরা যারা আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করি, আমরা যেটা চিন্তা করি যে ওদের কিছু ভালো অভ্যাস হোক, ওরা ঠিক সময় মতো বিছানায় যাক, ঠিক সময় মতো উঠুক, খাওয়া দাওয়া গুলো ঠিক সময় মতো হোক। এই অভ্যেসগুলো ভয়ঙ্কর ভাবে চেঞ্জ হয়েছে। অ্যাক্টিভিটি যারা করতো, ওরা খেলতে যেত, স্কুলে যেত, কলেজে যেত, আমরা বাইরে যেতাম, তাড়াহুড়া, ব্যস্ততা, এগুলোর কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। একটা পরিবারে সবাই যখন ব্যস্ত থাকে, তখন যেটা হয় যে সবাই সবার মতন ব্যস্ত থাকে বলে দিনের একটা সময় তারা খুব চায় আমরা একসাথে থাকবো,
আমরা একসাথে সময় কাটাবো, আমরা অ্যাটলিস্ট ডিনারটা একবার একসাথে বসে করব, আমরা অন্তত ঘুমাতে যাওয়ার আগে যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে বসে আমরা একটু গল্প করব, কার কোথায় কি হয়েছে এটা নিয়ে গল্প করব। তো এটাও কিন্তু এফেক্টেড হয়েছে না? আমরা 24/7 সব ফ্যামিলি মেম্বাররা একসাথে থেকেছি, সেটাও কিছু কিছু সময় আমাদের জন্য টু মাচ হয়ে গিয়েছে, ওভার দ্য টপ হয়ে গিয়েছে, সেটাও আমাদের জন্য একটা কষ্ট ছিল। আমাদের বিশ্রামের সময়ের এবং অভ্যেসের পরিবর্তন হয়েছে, আমাদের ঘুমের অভ্যেসের ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে। আগে যেটা হতো, বাচ্চারা ক্লান্ত থাকতো, আমরা ক্লান্ত থাকতাম, আমরা দ্য সুনার দ্য বেটার আমরা ঘুমের অভ্যাসে অভ্যস্ত ছিলাম, খুব তাড়াতাড়ি বিছানায় চলে গিয়েছি। কিন্তু কোভিড এর সময় যেটা হয়েছে, এটা মারাত্মকভাবে হ্যাম্পার হয়েছে এবং আনফরচুনেটলি এখনো এটা হচ্ছে। আমার নিজের ঘরেও এটা হচ্ছে। বাচ্চাদেরকে আর্লি ঘুম পাড়াতে যাওয়া মানে এটা একটা বিশাল বড় ব্যাটেল। তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে তাদেরকে আর্লি ঘুম পাড়াতে যাওয়া, কারণ যেহেতু তাদের অভ্যেসটা একটু একটু ডিস্টর্ট হয়ে গিয়েছে, এটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে সময় লাগছে। এটা একটা বিষয় হয়েছে। এবং কমিউনিটি ওয়ার্ক গুলোতে আমাদের পারিবারিক যে কন্ট্রিবিউশন গুলো ছিল, একটা খুব ভালো একটা সাইড যেটা হয়েছে আমি বলবো, কমিউনিটি সার্ভিসে বা আমরা আমরা যারা সবসময় চিন্তা করি যে আমরা আমরা সবাইকে নিয়ে ভালো থাকার কথা চিন্তা করব, এখানে একটা ভালো জিনিস যেটা হচ্ছে, আমরা এবং আমাদের বাচ্চারা, আমাদের পরিবারগুলো অ্যাটলিস্ট যারা একটু সচেতন ভাবে চিন্তা করে, সেই পরিবারগুলোর কিছু চ্যারিটি ওয়ার্ক, কমিউনিটিকে লুক আফটার করা, যে যে সিনারিওটা কোভিড এর একদম শুরুর দিকে খুব খুব ভয়ঙ্কর ছিল, আমরা টেলিভিশনে দেখছিলাম, বিভিন্ন ভিডিওতে দেখছিলাম, এক এক ফ্যামিলির কারো হয়তো কোভিড হচ্ছে, অন্যান্য ফ্যামিলির কেউ দরজাও খুলছে না, তাকাচ্ছেও না। আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেকদিন কন্টিনিউ করেনি। বিশেষ করে আমাদের দেশে যেটা হয়েছে, অনেক মানুষ এগিয়ে এসছে, অনেক মানুষ প্রপার প্রোটেকশন নিয়ে হলেও, এমনকি অনেক সময় নিজের লাইফ রিস্কে রেখে হলেও আমরা কমিউনিটি সার্ভিসে এগিয়ে গিয়েছি। এটা একটা ভালো জিনিস হয়েছে, আমাদের বাচ্চারা শিখেছে যে কিভাবে মানুষকে হেল্প করতে হয়, কিভাবে পাশের বাসায় কারো কোভিড হলে তাকে একটু, আমরা আমরা পারিবারিক ভাবে যেটা প্র্যাকটিস করছিলাম, আমরা একটা ওষুধ বানাতাম, একটা ডাস্ট কালো জিরা দিয়ে এবং অন্যান্য আরো কিছু হেল্পফুল হার্বস দিয়ে, ওইটা আমরা অনেকগুলো করে বানিয়ে রেখেছিলাম। তো কারো কোভিড হয়েছে শুনলেই তাকে একটা পাঠিয়ে দিতাম, তার বাসায় একটু তরি তরকারি রান্না করে পাঠানো, তার বাসায় একটু বাজার করে দেয়া। এই যে সার্ভিস গুলো আমরা করা শুরু করেছি কোভিড এর কিছুদিন, প্রথম একটা ট্রমার সময়টা চলে যাওয়ার পরপরেই, এতে করে যেটা হয়েছে, আমাদের বাচ্চারা এডিশনাল কিছু সার্ভ করা শিখেছে, আমরাও এগুলোতে অভ্যস্ত হয়েছি, এটা একটা ভালো দিক হয়েছে। আবার আরো একটা জিনিস যেটা হয়েছে আমাদের, আমি বলবো পারিবারিক ভাবে আমরা স্বাস্থ্য সচেতনতা, আমি জানি না এটা পুরোপুরি ভাবে হয়েছে কিনা, তারপরেও আমরা কিছুটা হলেও আমরা আমাদের ইমিউন সিস্টেমকে দেখে রাখা শিখেছি, আমরা কিছুটা হলেও স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি বেখেয়াল থাকার ব্যাপারে, অনেক বেশি বদভ্যাসে অভ্যস্ত হওয়ার ব্যাপারে কিছুটা হলেও চিন্তা করা শিখেছি। এই পরিবর্তনগুলো আমার কাছে মনে হয় পারিবারিক ভাবে আমাদের হয়েছে, যেটা কোভিড আমাদেরকে শিখিয়েছে। সুবিধাগুলোকে আমি বলবো, ইংলিশে এই কথাটাকে বলে ব্লেসিং ইন ডিসগাইজ। এটা হয়েছে যে ছদ্মবেশে কিছু ভালো অভ্যেস কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আর ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো তো হয়েইছে, আমরা চেষ্টা করছি সবাই মিলে, আজকেও এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, হাউ টু ওভারকাম। থ্যাংক ইউ নাসিবা। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে যেটা বলছিলেন যে আমাদের কিছু অভ্যাসে এমন সুন্দর সুন্দর কিছু পরিবর্তন চলে এসেছে, দেখা যায় যে আমরা অটোমেটিক্যালি অনেকটা পরিষ্কার হওয়া শিখে গিয়েছি, অনেকটা স্বাস্থ্য সচেতন হওয়াটা শিখে গিয়েছি। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা মানুষ যে হয়তো সবসময় বাইরে যেত, তার বাসায় থাকার যে অভ্যাসটা বা বাসায় কিভাবে একা একা থেকেও নিজের টাইমটাকে এনজয় করা যায়, সেই বিষয়গুলো শিখে গেছে একটা মানুষ। বা যে সব সময় ভিতরে থাকতো, তার যে সাফোকেশন জিনিসটা হতো, সেটা যেহেতু পরিবারের সব মানুষ এখন বাসার ভিতরে, আমার মনে হয় যে ওই ধরনের ইন্ট্রোভার্টেড মানুষজনের সাফোকেশনটাও কোভিড এর টাইমে অনেকটা লোপ পেয়েছে, অনেকটা কমে গিয়েছে। আমরা বাইরে যে বিষয়টা দেখেছি যে বাংলাদেশের সিচুয়েশনটা তো ঠিক আছে, আমাদের অনেক সোশ্যাল কাজ হয়েছে, অনেক অর্গানাইজেশন নতুন করে বিল্ড আপ হয়েছে এবং তারা বিভিন্নভাবে মানুষের সাহায্যে ফেরত চেষ্টা করেছে আর কি। বাইরে যে জিনিসটা আমরা দেখতাম যে সেনাবাহিনী বের হয়ে আসতো, যেহেতু বাইরে পুরো কারফিউ, তো মানুষ এভাবে বের হতে পারতো না। আর এখানে আসলে স্টকের সিস্টেমটা ছিল না, যেটা আমরা বাংলাদেশে অনেক বেশি দেখেছি আর কি, যে একটা মানুষ যাচ্ছে, যে হাজার হাজার টাকার বাজার করে নিয়ে চলে আসছে, পুরো মার্কেট খালি একবার স্টকিং হলে। এখানে যেটা হতো যে সেনাবাহিনী এই ধরনের প্যাকেট করে জিনিসপত্র নিয়ে
তারা তাদের বহর নিয়ে বের হতো। এবং ম্যাম যেটা বললেন যে যারা অসুস্থ বা যেসব পরিবারে হয়তো এই ধরনের রোগ দেখা গিয়েছে তাদেরকে কিছু সাহায্য করা, সেনাবাহিনী যে সেই মানুষগুলোকে ওই জিনিসগুলো পৌঁছে দিত। এবং প্রত্যেক সপ্তাহে একটা পরিবারের জন্য যে পরিমাণ জিনিস দরকার হয়, সেটা হতে পারে একটা টিস্যুর প্যাকেট বা একটা তেল, অথবা 2-3 কেজি 5 কেজি চাল, এই ধরনের যে রসুন জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে যেত। তো এই বিষয়টা আমরা দেখেছি যে মানুষের মধ্যে সোশ্যাল ইন্টারেকশনের একটা নতুন ধরনের আহ, রূপ আমরা হয়তো আহ, শিখে গিয়েছি কোভিড এর মাধ্যমে। এখন এই সবকিছুর মধ্যে যেসব পরিবারের বিভিন্ন ধরনের ইমোশনাল লস হয়েছে, দেখা যাচ্ছে যে তারা হয়তো একজন পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন, বা একজন হয়তো খুব বেশি অসুস্থ হয়ে গেছেন, তারা হয়তো পার্মানেন্ট কিছু অসুস্থতা তৈরি হয়েছে। এই ধরনের পরিবারে সেই রোগাক্রান্ত মানুষ অথবা সেই পরিবারের বাকি সদস্যদের জন্য বাইরের মানুষ অথবা পরিবারের ভিতরের মানুষের ইমোশনাল সাপোর্ট থেকে আসলে মেডিকেলি ইম্পর্টেন্ট কিনা, এটা এটা যদি স্যার একটু আমাদেরকে বলতেন যে আমাদের মেন্টাল মেকানিজম ইমোশনাল সাপোর্টের মাধ্যমে কোনো ভালো একটা পর্যায়ে যায় কিনা, বা একটা রোগাক্রান্ত মানুষকে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা আহ অধিকারী হতে পারে কিনা ইমোশনাল সাপোর্টের মাধ্যমে। জি স্যার। ধন্যবাদ নাসিবা, সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে শুধুমাত্র কোভিড সিচুয়েশনই না, যে কোনো ধরনের লস ইভেন্টে যে ইমোশনাল সোশ্যাল ইমোশনাল সাপোর্টটা তো আসলে তার যে ফ্যামিলির লস, সেই ফ্যামিলি থেকেও অন্যান্য মেম্বার থেকেও আসতে পারে। কারণ আসলে একটা যখন ঝড় হয়, এই ঝড়ে কিন্তু আসলে সব গাছ বা সব বিল্ডিং কিন্তু ভেঙে যায় না। তার মানে যদি আমি যার পার্সোনালিটি ডিস্টর্টেড অথবা যারা অ্যাডজাস্ট করতে পারে না, তাদেরই কিন্তু সমস্যা হয়। তাহলে একটা ইমোশনাল যদি লস্ট ইভেন্টে কিন্তু সবারই কিন্তু একই ধরনের সিমটমের সমস্যা হবে না। যার হয়তো বা বেশি সমস্যা হবে, তার ক্ষেত্রে তার অন্যান্য যারা মেম্বার রয়েছে সে সমস্ত মেম্বার, পাশাপাশি যারা সাপোর্টিভ বা কাছাকাছি যারা প্রতিবেশীরা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু ইমোশনাল সাপোর্টটা অনেক বেশি জরুরি। এবং আমরা জানি যে এই ধরনের ইভেন্টে আমাদের যদি আমাদের সোসাইটির কথা চিন্তা করি, তাহলে আমরা জানি একটা লস ইভেন্ট, হয়তো খুব ক্লোজ রিলেটিভ মারা গেল, তাহলে আমাদের কিন্তু সামাজিক এবং ধর্মীয় রীতিতে কিন্তু আমরা অনেক সময় কিন্তু আইসোলেটেড হয়ে যাই। কিন্তু এখানে ইমোশনাল সাপোর্টের পাশাপাশি যে সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় যে রীতিনীতি রয়েছে, যেমন একজন মানুষ মারা গেল, যে আমাদের কিন্তু সমাজে সেই মানুষকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের, যেমন চল্লিশার ব্যাপার আছে, পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক যে মিলাদ মাহফিলের ব্যাপার আছে, বা কবর জিয়ারতের ব্যাপার আছে, বা পারিবারিক যে ইভেন্ট গুলি আছে, সে সকল ইভেন্টে কিন্তু ইফেক্টিভলি কিন্তু অ্যাটেন্ড করাইতে হবে। এবং এগুলা যদি করানো যায়, তাহলে কিন্তু তার যে কষ্ট কিন্তু আস্তে আস্তে হিল হয়ে যাবে। তাহলে ইমোশনাল সাপোর্টটা পাশাপাশি যদি এই কাজগুলি করা যায়, আর এটা কিন্তু আমাদের এই কোভিড সিচুয়েশনে কিন্তু আসলে ডিফিকাল্ট ছিল এই কারণে যে যেহেতু সবাই আইসোলেটেড ছিল, আমরা কিন্তু যে ফিজিক্যালি কিন্তু ছিলাম, কোয়ারেন্টাইনে ছিলাম সবাই, যে কিন্তু হয়তো মেন্টালি আমাদের হয়তো বা আমরা চাইলে ভার্চুয়াল মিডিয়া, মোবাইল অথবা মেসেজের মাধ্যমে অথবা আমাদের ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কমিউনিকেশন রাখার সুযোগ ছিল। এবং শুধুমাত্র কোভিড লস ইভেন্টই না, যে যেমন আমি নিজে দেখেছি, আমি যখন করোনা আক্রান্ত ছিলাম প্রথমবার, তো আমার অবস্থা অতটা বেশি ভালো ছিল না, 30% লাং ইনভলভ ছিল। আমি কিন্তু যেমন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জেলা শহরে, তখন আমার ভর্তি হওয়ার কিন্তু ভালো জায়গা নেই, সুতরাং আমার হসপিটাল থেকে আমি অক্সিজেন সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্ট করলাম, যদিও আমার খুব বেশি লাগে নাই পরবর্তীতে। কিন্তু আমার ফ্যামিলি অনেকে চাচ্ছিল যে আমি ঢাকায় মুভ করি, মানে যে এখানে যদি একটা খারাপ সিচুয়েশন হয়, তাহলে আমি কিভাবে এটা চিকিৎসা হবে। কিন্তু ঢাকায় মুভ করলে হয়তো সেখানে বিভিন্ন জায়গাতে ভর্তির সুযোগ থাকবে। আমি সে সময় দেখেছি, আমি যখন যে 14 দিন আমি বাসায় ছিলাম, সে সময় আমার যারা পরিচিত জন, যারা খুব আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের বা কলিগরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা বিভিন্ন ফোনের মাধ্যমে কিন্তু তারা আমার কিন্তু, যদিও আমরা দূরে ছিলাম, কিন্তু ওনারা কিন্তু এই ভার্চুয়াল মিডিয়া কিন্তু আমাকে সব সময় ইমোশনাল বা সোশ্যাল বা সাপোর্ট তারা দিয়ে গেছে। এই জন্য কিন্তু আমি
যেরকম আমার কিছু বন্ধু আছে যারা মেডিসিন বা বক্ষবিদ্যা স্পেশালিস্ট, ওরা কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ করছে। ইভেন কিন্তু সেই সময়ও তারা কিন্তু, সেও কোভিড আক্রান্ত হতে পারে এটা কিন্তু চিন্তা করে না, সে কিন্তু আমাকে এসে একটু দেখেও গেছে, আমার কিছু বন্ধুরা আছে। সুতরাং শুধু লস্ট ইভেন্টই না, একটা এই যেহেতু একটা বড় ধরনের একটা ডিজিজ, এবং এই সময় তো আসলে 14 দিন আমি টোটালি সেপারেটেড ছিলাম, বাসায় ছিলাম কিন্তু আইসোলেটেড ছিলাম। কিন্তু সেই সময় আমার ফ্যামিলি মেম্বারদের ইমোশনাল বা সাপোর্ট, অথবা আমার এই আহ, যারা বিভিন্নভাবে দূরে থেকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, না না হলে কিন্তু হয়তো একটা মেন্টাল ট্রমাটা আরো বেশি হতো। এটা করার কারণে কিন্তু মেন্টাল ট্রমাটা আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। আমি এবং আমার মতো সবাই কিন্তু সুস্থ হয়েছে। ঠিক পুনরভাবে যদি লস্ট ইভেন্ট থাকে, লস্ট ইভেন্টের যারা সাফারার, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা করা গেলে মানে খুব ইফেক্টিভলি মানে একটা ডিজঅর্ডার পর্যায়ে চলে যাওয়ার থেকে প্রিভেন্ট করা সম্ভব। ধন্যবাদ নাসিবা। জি, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আসলে যে বিষয়টা বললেন যে স্যার যে সময়টাতে অসুস্থ ছিলেন, সেই সময় দেখা যাচ্ছে যে কেউ যদি একটা ফোন দিয়ে খবর নেয় সেই বিষয়টাও ভালো লাগে। কেউ এসে দেখা করে সেটা তো অনেক বড় একটা বিষয়, অনেক ভালো লাগার মতো একটা বিষয়। শুধুমাত্র একটা মানুষের ফোন বা একটা মানুষের মেসেজও কখনো মুড অনেক ভালো করে দেয়। এবং যেটা আমার কাছে মনে হয় যে যে মানুষটা লম্বা সময় অসুস্থ থাকে তার কাছে এরকম ছোট ছোট ভালো লাগার বিষয় হচ্ছে তার মেন্টাল যে ট্রমাটাইজড অবস্থা বা মেন্টাল যে ব্রেকেজ, সেটাকে একটা একটা টুকরোকে জোড়া লাগানোর মতো হিসেবে, একটা ক্লু হিসেবে কাজ করে এই প্রত্যেকটা এফোর্ট, সেটা যত ছোটই হোক না কেন। ম্যামের কাছে চলে যেতে চাই একটা প্রশ্ন নিয়ে, যে স্যার যে ইমোশনাল সাপোর্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, এই জিনিসটা স্যার পরিষ্কার করলেন। এখন একটা রোগাক্রান্ত মানুষ যে হয়তো কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছে, তার পরিবারের মানুষজন আসলে তাকে কিভাবে ইমোশনাল সাপোর্টটাকে প্রোভাইড করতে পারে? মানে পরিবারের মানুষজনের কোন ধরনের অভ্যাস, কোন ধরনের কথাবার্তা, কোন ধরনের ব্যবহার, বিহেভিয়ারাল বিভিন্ন চেঞ্জ তাকে আসলে একটা পজিটিভ মোটিভেশন দিতে পারে, যদি এই বিষয়টা একটু বলতেন। ধন্যবাদ নাসিবা। পরিবারের মানুষ অসুস্থ হলে তো আসলে সবার আগে আমাদের যেটা হয়, আমাদের দুশ্চিন্তা আসে, নানান রকমের দুশ্চিন্তা আসে, তাই না? স্যার যেটা বললেন যে কখনো এটা এটা যদি আলটিমেট লস পর্যন্তও আমাদের চিন্তায় চলে আসে, আমরা দুশ্চিন্তা করি যে আল্লাহ কি অবস্থা হবে, আমি কিভাবে কি করব, আমি কোন ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এটা আসলে খুব সহজ যে দুশ্চিন্তাটা বেশিরভাগ সময়ের ক্ষেত্রে যেটা হয়, আমরা ইমোশনালি খুব ভালনারেবল হয়ে যাই। তখন আর আমরা এমপ্যাথি নিয়ে চিন্তা করে সেই পেশেন্টটাকে হয়তো ঠিক প্রপার সাপোর্টটা দিতে পারি না। এই জন্য আমার কাছে যেটা মনে হয়, এটা একটা চর্চার বিষয়, পরিবারের সবাই মিলে একসাথে চর্চা করা এবং সহযোগিতা নেওয়া, অন্যান্য পরিবারের এক্সটেন্ডেড পরিবারের যদি কেউ থাকে, স্যার যেটা বললেন যে বন্ধুরা, বন্ধু বান্ধব বা পরিচিত কলিগরা, পরিচিত মানুষ দেখতে আসলেও অনেক ভালো লাগে, তাই না? এইভাবে যদি একটা সাপোর্ট সিস্টেম চারপাশে গড়ে তোলা যায় সেই পেশেন্টটার জন্য, সেই অসুস্থ মানুষটার জন্য, এটা একটা খুব সুন্দর একটা কালচার হবে। এবং এটা একজন আরেকজনকে হেল্প করা। আমি যেটা বলেছি যে আসলে আমরা যেটা হয়, আমরা ইমোশনালি ভালনারেবল হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের কথায় কনফিউজড হয়ে যাই, আমাদের দুশ্চিন্তাগুলো আমাদের মুখে বোঝা যায়, কথায় বোঝা যায়। এবং সবচেয়ে ওয়ার্স্ট পার্ট অফ দিস হচ্ছে যে আমরা বেশিরভাগ সময়, অনেক সময় যেটা হয় যে আমরা টেম্পার লুজ করি। হয়তো দুশ্চিন্তার চোটে কাজের প্রেশার যেহেতু বেড়ে গেছে, আমার এভরিডে কাজের সাথে সাথে আমাকে যেহেতু একজন রুগীকে লুক আফটার করতে হচ্ছে, আমি হয়তো প্রায় প্রায় একটু হাইপার হয়ে আছি, আমি হয়তো প্রায় প্রায় একটু টেম্পারটা লুজ করছি, আমি হয়তো এমন অবস্থা করছি, আমি জানি আমি রোগীটার জন্যই চিন্তা করছি, তার জন্য দুশ্চিন্তা থেকে এটা করছি, কিন্তু আমি তার সামনেই হয়তো এমন একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে ফেললাম, তখন দেখা গেল যে আমি হয়তো তাকে যত্নের পরিবর্তে কষ্ট দিয়ে ফেললাম বেশি। এই কারণগুলোতে আমার যেটা মনে হয়, পরিবারের সবাই একসাথে হয়ে যাওয়া জরুরি। যে কোনো অসুস্থতায়, যে কোনো ক্রাইসিস মুভমেন্টে একসাথে হয়ে যাওয়া, এজ ইন একদম সবাই মিলে বসে যাওয়া। আমি এটা, এই ফ্যামিলি সিটিং গুলোকে আমার কাছে যেটা মনে হয়, এটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। হতে পারে কালকে আমার বাসায় বেশি না 3 থেকে 4 জন মেহমান আসছে, সেইটা থেকে শুরু করে হতে পারে কালকে আমার বাসার একজন মানুষ হসপিটালাইজড হতে যাচ্ছেন। এই ধরনের যে কোনো ইস্যুতে পরিবারের সবাইকে নিয়ে একটু বসা, যে আমরা কে কোন রোলটা প্লে করব, বাহিরের বাজার সদাইটা কে দেখাশোনা করবে,
যিনি অসুস্থ আছেন তাকে সরাসরি ভাবে তার খাবার দাবার গুলো কে দেখাশোনা করবে। তারপরে আমাদের যিনি অসুস্থ আছেন তার জন্য হয়তো আরো একজন দুইজন মানসিক ভাবে একটু ট্রমাটাইজড হয়ে আছেন, একটু প্যানিক করছেন, তাদেরকে কে মেন্টাল সাপোর্ট দিবে, পরিবারের অন্যান্য কালচার গুলোকে কে লুক আফটার করবে, বাচ্চাগুলোকে কে লুক আফটার করবে। এভাবে আমরা যদি একটা অসুস্থতার বিপরীতে সুস্থ কিছু কালচার শুরু করতে পারি পরিবারগুলোর মধ্যে, তখন যেটা হবে পারিবারিকভাবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থতা আমাদের কিসমতে রাখেন, আমরা যে কোনো রকমের অসুস্থতাকে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসে যে একদম আলটিমেট যে লসটা আমাদের হয়, তাই না? আলটিমেট যে লসটা হয়, হয়তো আমাদের পরিবারের একজনকে আমরা হারিয়েই ফেললাম, আল্লাহর ইচ্ছা এরকমই ছিল। সেই ক্ষেত্রেও আমার কাছে মনে হয় পারিবারিক বন্ধনটাকে আরো বেশি শক্ত করে ফেলা। হ্যাঁ, আমাদের আমাদের একটা কালচার আছে যেটা আসলে অসুস্থতার মধ্যে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুস্থতার জন্ম দেয়। সেটা হচ্ছে আমরা যে কোনো রকমের ক্রাইসিস মুভমেন্টে অনেকটা মনের অজান্তেই আমরা একটা ব্লেম গেম শুরু করে ফেলি, তাই না? যে আরেকটু বেশি এই হাসপাতালে না গিয়ে ওখানে গেলে ভালো হতো, এই ডাক্তার না গিয়ে ওখানে গেলে রুগীটাকে বাঁচানো যেত, ও সবসময় অমুকের কথা শুনে, ওর কথা না শুনলে আমার কথা শুনে ভালো হতো, এবং অন্যান্য রকমের ক্রিটিসিজমে আমরা বসে যাই, যেটা আমার রুগীটার জন্য অথবা তার ওয়েলবিইং এর জন্য বিন্দু মাত্র কোনো উপকার আসে না। এইটা না করে বরং আমরা এক সুন্দর কিছু পারিবারিক কালচারকে এস্টাবলিশ করব। আমাদের ছোট থেকে শুরু করে সবচেয়ে সিনিয়র যিনি আমার পরিবারে আছেন তার তার থেকে শুরু করে সবচেয়ে ছোট মানুষ যেটা যে আছে, সবাই জানবে যে আমাদের পরিবারে আমরা এই প্র্যাকটিস গুলো করি। whenever there is a crisis আমরা এই প্র্যাকটিস গুলো করি। যখনই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে আমরা এটা করছি, কেউ অসুস্থ হচ্ছে আমরা এটা করছি, বাবা টাকা কোথায় রেখেছিলেন বুঝতে পারছেন না, টাকা হারিয়ে গিয়েছে, আমরা এটা করছি, আজকে বাসায় আমাদেরকে হেল্পিং হ্যান্ড যারা আসার কথা ছিল তারা আসেনি, মার আজকে অনেক কাজ, আমরা এই কাজগুলো করছি। প্রত্যেকটা ছোট বড় ক্রাইসিসে যখন আমার পরিবারের কিছু সুন্দর সুস্থ কালচার থাকবে, তখন যেটা হবে প্রবলেম গুলো আমাদের কাছে আর প্রবলেম হিসেবে আসবে না, চ্যালেঞ্জ হিসেবে আসবে। এবং তখন যেটা হবে সবাই মিলে একসাথে ফাইট করে, সবাই মিলে একসাথে কষ্ট করে যখন আমরা সেই চ্যালেঞ্জটা ওভারকাম করব, তখন বরং আমাদের একটা ভালো হবে। উই উইল বি প্রাউড অফ আওয়ারসেলভস, উই উইল বি গ্রেটফুল, যে আমরা আল্লাহর কাছে সবসময় চাইতে থাকবো, চাইতে পারবো যে কি হয়েছে, এটা লিঙ্কটা কি, ও আই এম সরি, একটু মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, আমরা আল্লাহর কাছে চাইতে পারবো যে আল্লাহ আপনি আমাদেরকে এত সুন্দরভাবে এটা ওভারকাম করার তৌফিক দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এই কালচার গুলো আমার মনে হয় আমাদের জন্য ইন দ্য লং রান অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে আমাদের লাইফে যে কোনো ক্রাইসিসই তো আসলে রোল প্লে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কারো যদি রোল সামহাও মিস হয়ে যায় বা কেউ যদি আল্লাহর ইচ্ছায় কোনো একটা সার্টেন টাইমের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তার যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো যেন আমাদের ডিভাইড করে নেওয়ার মতো এক ধরনের মেন্টাল প্রিপারেশন থাকে। শুধু মেন্টাল প্রিপারেশনই না, আমাদের ইন্টারনাল প্রিপারেশনও থাকা দরকার। যে ফর এক্সাম্পল একটা পরিবারের যদি একজন আর্নিং হ্যান্ড ইনঅ্যাক্টিভ হয়ে যান এক মাসের জন্য, তাহলে ওই একটা মাস ওই পরিবারটা আসলে কিভাবে চলবে? ওই একটা মাসে দেখা যাচ্ছে যে পরিবারের আগে একটা এক্সপেন্ডিচার ছিল, সেই এক্সপেন্ডিচারটাকে কিভাবে কন্ট্রোল করে ওই একটা মাসকে স্মুথলি চালানো যাবে, এই বিষয়গুলো তো আসলে ইন্টারনাল এক ধরনের ডিসকাশনের মাধ্যমে, এক ধরনের মিউচুয়াল নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা করে নিতে পারি। এখন একটু চলে যেতে চাই, আমরা পারিবারিক অভ্যাস নিয়ে কথা বললাম, পারিবারিক বিভিন্ন প্রিপারেশন নিয়ে কথা বললাম। স্যারের কাছে যে বিষয়টা একটু হাইলাইট করার জন্য অনুরোধ করবো যে মেডিকেলি কি কি ধরনের পারিবারিক অভ্যাস আমাদেরকে এই ধরনের রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিবে, এবং এমন যদি আমরা রোগ আক্রান্ত হয়েও যাই, আমাদের পরিবারের কোনো সদস্য, দেখা যাচ্ছে একজন সদস্য হয়তো আইসোলেশনে থাকলেন, সেই ক্ষেত্রে কি কি মেডিকেল অভ্যাস আমাদের পরিবারকে এই সিচুয়েশনটাকে পার করতে এক ধরনের সহজ করে দিবে আর কি এটা। জি স্যার। ধন্যবাদ। হ্যাঁ নাসিবা, আসলে আমি যদি মানসিক রোগের ক্ষেত্রে বলি যে আমাদের আহ, মানসিক রোগ কিন্তু খুব ছোটবেলা থেকে আমরা বলতে চাই যে একটা মানসিক রোগ সৃষ্টির ক্ষেত্রে আমাদের ফ্যামিলির ভূমিকা আছে, হওয়ার ক্ষেত্রে ভূমিকা আছে, শুধুমাত্র ভালো হওয়ার ক্ষেত্রে না, হওয়ার ক্ষেত্রে ভূমিকা রয়েছে, ফ্যামিলির ভূমিকা রয়েছে, আমাদের যারা সারাউন্ডিং যে পরিবেশ সেখানকার ভূমিকা রয়েছে, স্কুল টিচারদের ভূমিকা রয়েছে। যেমন আমি যে বলি যে আমাদের একটা ক্রনিক সিজোফ্রেনিয়ার একটা রোগী,
সে হয়তো বা আমাদের হসপিটালে ভর্তি আছে, অথবা আমার চিকিৎসা সে ভালো আছে, হয়তো হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে, সে কিন্তু আহ, বাসায় যাচ্ছে, বাসায় যেয়ে 15 দিন পরে আবার তার কেসটা রিল্যাপস করে আমাদের কাছে চলে আসছে। তাহলে সেটা কিভাবে আবার রিল্যাপস হলো? এখানে আমরা একটা টার্ম বলি যে হাই এক্সপ্রেস ইমোশন। মেডিকেল মানে সাইকোলজিতে হাই এক্সপ্রেস ইমোশন তিনটা জিনিস নিয়ে হয়, যেটা যে বলা হয় যে ক্রিটিক্যাল কমেন্ট। আমরা কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল কমেন্ট করি, যে হয়তো বা একটা মাদকাসক্ত রোগী, সে ভালো আছে, তার একটু ঘুম বেশি হচ্ছে, আমি হয়তো তাকে বলি তুই এখনো নেশা ছাড়িস নাই, তো জীবনেও ভালো হবে না, তোকে দিয়ে কোনোদিন কাজ হবে না। অনেক সময় কিন্তু আমরা ক্রিটিক্যাল কমেন্ট করে দিচ্ছি। এটা অনেক সময় হস্টিলিটি, একটা ফ্যামিলিতে কিন্তু অনেক ধরনের মারামারি হাঙ্গামা লেগেই থাকে, ভাইয়ে ভাইয়ে অথবা ভাই বোনে, হাজবেন্ড ওয়াইফে, এই যে হস্টিলিটি। এবং অনেক সময় ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং, যে আমরা যে বাচ্চাকে লালন পালন করি, এই লালন পালন প্যারেন্টিং তো অনেক ধরনের প্যারেন্টিং রয়েছে, কিন্তু ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিংও কিন্তু অনেক সময় অনেক বেশি যত্ন করার চেষ্টা করি, যেটা আসলে না করলে নয়। একটা 15 বছরের একটা বাচ্চা, সে তো আসলে খেতে পারে, সে তো আসলে গোসল করতে পারে, সে তো আসলে সবকিছুই করতে পারে, কিন্তু তাকে হয়তো বা মা বা বাবা তাকে সবকিছু করাই দিচ্ছে, বা তাকে তাকে নিয়েই সারাদিন ব্যস্ত, তার লেখাপড়া নিয়ে ব্যস্ত, তার টিচার নিয়ে ব্যস্ত। তাকে, তার যে একটু রিল্যাক্স হওয়া দরকার, তারও যে একটু বিনোদন দরকার, তারও যে একটু কার্টুন দেখা লাগতে পারে, একটা ইনডোর গেমস খেলা লাগতে পারে, আউটডোর গেমস খেলা, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করছি না। তাহলে মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই এই ধরনের সিচুয়েশনটা কিন্তু কি হচ্ছে, এই সিচুয়েশনের কারণে কিন্তু এটাকে বলে হয় হাই এক্সপেক্ট ইমোশন। এবং হাই এক্সপেক্ট ইমোশনের কারণে কিন্তু কি হয়, এই সিজোফ্রেনিয়াটা কিন্তু বাড়িতে যে রিল্যাপস করে ফেলে। পাশাপাশি এই হাই ইমোশনের কারণে কিন্তু কি হয়, অনেক ধরনের মানসিক রোগের বিকাশ করে। একটা ফ্যামিলি যদি ছোট ছোট, বলা হয় যে একটা বড় ট্রমা, একটা লস ইভেন্ট, হয়তো বা তার বাবা মা মারা গেল একটা বাচ্চা 5 বছর বয়সে, এটার কারণে কিন্তু তার তার কিন্তু প্রভাব ফেলছে, কিন্তু এর থেকে অনেক বেশি প্রভাব পড়বে যদি সেই ফ্যামিলিতে সে ছোটবেলা থেকে সারা জীবন ছোট 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 দ্বন্দ্ব দেখে আসছে, অনেকগুলি দ্বন্দ্ব, যেরকম ছোট ছোট বালু কোনা মিলেই তো অনেক বড় কিছু হয়, তাই না? তাহলে একটা বড় লস্ট ইভেন্ট থেকেও কিন্তু অনেক সময় মানসিক রোগ হতে পারে। পাশাপাশি ছোট 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 দ্বন্দ্ব তার সারা জীবনে রেখাপাত করবে, এটার কারণে কিন্তু সে মানসিক রোগে আক্রান্ত হবে। তাহলে আমি যেটা বলতে চাই, যেটা যে মানসিক রোগ শুধুমাত্র চিকিৎসায় নয়, মানসিক রোগ সৃষ্টির সাথেও কিন্তু আমাদের আচার আচরণ, আমাদের প্যারেন্টিং স্টাইল, আমাদের ইমোশনাল সাপোর্ট, অনেক সময় কম ইমোশনাল সাপোর্ট যেমন সমস্যা করতে পারে, অনেক বেশি সাপোর্টও কিন্তু অনেক সময় ঝামেলা করতে পারে। এবং প্রত্যেকটা ডিজিজে কিন্তু বলা হয় যে প্রগনোসিসের যে ব্যাপার আছে, প্রগনোস্টিক ফ্যাক্টর, যেমন ধরে একটা যদি ইমোশনাল সাপোর্ট ভালো থাকে বা সোশ্যাল সাপোর্ট যদি ভালো থাকে, সিগনিফিকেন্ট যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, ফ্যামিলি বন্ডিং যদি ভালো থাকে, ফিনান্সিয়াল সাপোর্ট যদি ভালো থাকে, তাহলে বলা হয় যে তার ক্ষেত্রে বেশিরভাগ ডিজিজের ক্ষেত্রে প্রগনোসিস ফ্যাক্টর কিন্তু বেড়ে যায়, মানে প্রগনোসিসটা ভালো হয়। কিন্তু এটা যদি তার ইমোশনাল সাপোর্ট যদি ভালো না থাকে, সোশ্যাল সাপোর্ট যদি ভালো না থাকে, সোশ্যাল বন্ডিংটা যদি তার ভালো না থাকে, তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ডিজিজের ক্ষেত্রে প্রগনোসিসটা খারাপ হয়ে যাচ্ছে। একজন মানুষ কি ডিভোর্স, একজন পার্সন মানে সেপারেটেড থাকে, আর একজন হচ্ছে ফ্যামিলিতে আছে, এই দুটা মেজর সাইকোটিক ইলনেসে কিন্তু প্রগনোসিসটা কি সেপারেট, তার ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাবে। তার তো ইমোশনাল বা সোশ্যাল সাপোর্টের জায়গাটাই নাই। কিন্তু সে যদি একটা ফ্যামিলিতে থাকে, হয়তো তার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে, তাহলে তার কিন্তু সোশ্যাল বা ইমোশনাল সাপোর্টের একটা জায়গা থাকছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রগনোসিসটা ভালো হয়ে যাবে। এজন্য আমি আবারও বলতে চাই, শুধুমাত্র আহ মানসিক রোগ না, মানসিক স্বাস্থ্য ভালো থাকার ক্ষেত্রেও আমাদের পারিবারিক অবস্থান, পারিবারিক বন্ধন, ইমোশনাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট এবং ইন্টারপার্সন রিলেশনশিপটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানসিক রোগ সৃষ্টির ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করার ক্ষেত্রে এবং মানসিক রোগের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং আমরা জানি যে আসলে বেশিরভাগ মানসিক রোগের কিন্তু চিকিৎসা কিন্তু বলা হয় যে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ। যেমন আমি যে একটা বাচ্চার আচরণগত চিকিৎসা যদি আমি করতে চাই, তাহলে বাচ্চার আচরণগত চিকিৎসা কিন্তু চিকিৎসক লাগবে, সাইকোলজিস্ট লাগবে, মা বাবা, বড় ভাই বোন যদি থাকেন, দাদা দাদি পর্যন্ত লাগতে পারে, এবং স্কুল টিচার লাগতে পারে, রিলিজিয়াস লিডার লাগতে পারে। কারণ বাচ্চার আচরণ
অস্বাভাবিক যে আচরণ, এই অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে হচ্ছে তার মায়ের বা বাবার ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং এর কারণে। তাহলে আমাদের কিন্তু তাহলে তার এই ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং নিয়ে কাজ করতে হবে। ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং নিয়ে মানে তার মা বা বাবার সাথে আমাদের বসতে হবে। যদিও সেই চিকিৎসাটা কি হবে, আমাদের হয়তো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট গাইডেড হবে, কিন্তু চিকিৎসাটা যেহেতু ফ্যাক্টরটা মায়ের মধ্যে বা ফ্যাক্টরটা বাবার মধ্যে, এজন্য এই ইমোশনাল সাপোর্ট বা ফ্যামিলির পরিবেশ, ইন্টারপার্সনাল রিলেশনশিপটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে মানুষের খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ধন্যবাদ নাসিবা। জি, স্যারকে অনেক ধন্যবাদ। আসলে স্যার যে বিষয়টা বললেন যে একটা বড় ধরনের লস একটা মানুষকে ট্রমাটাইজড করে, এটা যেমন সত্যি কথা, আবার একদম ইয়াং বয়স থেকে একটা মানুষ যদি ছোট ছোট দ্বন্দ্ব বা ছোট ছোট লসের মুখোমুখি হয় মেন্টালি, সোশ্যালি, ফ্যামিলিয়ালি, তাহলেও কিন্তু বড় হয়ে একটা একটা ওয়ার্কিং প্লেসে যাওয়ার পরে বা আরো সোশ্যালি আরো ব্রডেন আপ একটা জায়গায় যাওয়ার পরে সে ওই একই ট্রমাটাইজড মানুষের মতনই আচরণ করে। আমরা দেখা যায় যে বিভিন্ন সাইকিয়াট্রিক বা সাইকোলজিক যখন বিভিন্ন স্টাডি করি, কখনো কখনো দেখা যায় যে একটা মানুষ, ফর এক্সাম্পল, যে একটা কঠিন পর্যায়ে যে সে অনেক বেশি রিয়েক্ট করে ফেলেছে, যে রিয়াকশনটা হয়তো ওই ওই সময়ের কঠিনত্ব বা ওই সময়ের ওই সমস্যাটা যত বড় ছিল তার চেয়ে অনেক বেশি রিয়াকশন সে করে ফেলেছে। এখন এই রিয়াকশনের কারণটা কি হয়ে দাঁড়াচ্ছে? হয়তো তার কোনো একটা চাইল্ডহুড ট্রমা, হয়তো সে তার ছোট বয়সে সে কোনো ধরনের একটা ইনফেরিয়রিটির মধ্যে দিয়ে ভুগেছে, কোনো একটা পারিবারিক দ্বন্দ্বকে সে খুব কাছ থেকে দেখেছে, কোনো কোনো বিষয়ে তার খুব একটা ট্রমাটাইজড ফোবিক একটা অবস্থা আছে, যার কারণে একটা যখন পরবর্তী জীবনে যখন তারা বড় কোনো সমস্যার সমাধান বা বড় কোনো সমস্যার সমাধান করতে যে তারা ব্যর্থ হচ্ছে, তখন একটা নর্মাল মানুষ আর একটা ট্রমাটাইজড মানুষের রিয়াকশনটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে। এখন এই পারিবারিক অভ্যাস কিংবা চিকিৎসাগত অভ্যাসের বিষয়গুলো যেগুলো আমরা বললাম, এই সবকিছুকে যদি সামারাইজ করা হয়, তাহলে আসলে রোগের শোকে কাতর কিংবা রোগের জন্য আহ আহ, রোগের আশঙ্কাগত একটা পরিবারও যদি থাকে, আমরা আসলে পারিবারিক সিচুয়েশনটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি। স্যার প্যারেন্টিং এর কথাটা বলেছেন, ম্যাম যদি এই বিষয়টাকে একটু হাইলাইট করতেন যে পরিবারের প্রত্যেকটা মানুষের রোলটা আসলে কি হতে পারে। আমার মনে হয় এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একটা ইতি টানতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসিবা আবার তোমাকে। আমি আসলে স্যারের কথাগুলো সব শুনছিলাম অনেক মনোযোগ দিয়ে। শুরুতেই যে কথাটা বলেছি, আমার প্রত্যেকটা পরিবারের একটা খাজ থাকে না, আমি আমার পরিবারের খাজে খাজে আমি স্যারের কথাগুলোকে ফেলে ফেলে ভাবছিলাম যে আমার ভূমিকা এখানে কি হওয়া উচিত। আমার কাছে সবসময় যেটা মনে হয়, আমরা রোগ শোকের চিন্তাটা যদি বাদও দেই, এমনিতেও আমার পরিবারকে নিয়ে আমার কিন্তু কিছু ভূমিকা আছে, কিছু দায়িত্ব আছে আমার। আমার বলতে আমি এখানে পেরেন্ট হিসেবে আমাদের দায়িত্বের কথা বলছি। আমরা যেরকম সবসময় একটা কথা খুব বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? আমার পরবর্তীতে কোন সমস্যাটা আমার পরিবারে আসবে সেটা চিন্তা করে আমি যতখানি না আমার আমার পরিবারের সুন্দর কালচার গুলোর চর্চা করব, তার চাইতে অনেক বেশি জরুরি হচ্ছে আমার একটা সন্তানকে, একটা দুইটা তিনটা আমার সন্তানদেরকে আমি এটা একটা লাইফ টাইম কালচার হিসেবে, লাইফস্টাইল ট্রেডিশন হিসেবে আমি তাকে সমস্ত সুন্দর সুন্দর শিক্ষাগুলো দিব। তো সেই ক্ষেত্রে এখানে প্রিভেনশনের জন্য আমার আমার কাছে যেটা মনে হয় যে প্রতিদিনের জীবনেই আমরা আমাদের বাচ্চাদেরকে তাদের নিজেদের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এখানে দুইটা দুইটা বিষয় আছে। একটা একটা বাচ্চাকে বড় করার পেছনে পেরেন্টদের দুই ধরনের ভূমিকা আছে। একটা হচ্ছে বাচ্চাকে সরাসরি শেখানো যে হ্যাঁ তুমি রেগে গেলে তুমি এই কাজটা করতে হবে। তুমি যখন একটা কিছুতে কোনো একটা জায়গায় একটু পিছিয়ে পড়ছো, কোনো পারফরমেন্সে পিছিয়ে পড়ছো, তখন তুমি এভাবে বিহেভিয়ার করতে হবে। যখন তুমি একটা সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছ তখন এভাবে বিহেভিয়ার করতে হবে। এটা যেমন আমাদের একটা দায়িত্ব, এর চাইতে অনেক বড় একটা দায়িত্ব হচ্ছে পেরেন্ট হিসেবে আমরা যাতে সেই এক্সাম্পল গুলো ওদের সামনে সেট করি, তাই না? রোগ শোক ছাড়া হয়তো কোভিড একসময় আমরা ভুলে যাব অনেকটা, এখনই আমরা অনেকটা ভুলে গিয়েছি না, যে কোভিড এর ওই রকম ভয়াবহ সময়টা যে একসময় আমরা পার করেছি, এটা আমরা এখন মনে করিও না, করতে চাচ্ছিও না। কিন্তু এই রোগ শোক ছাড়াও তো আমার বাচ্চাকে আমার শেখাতে হবে,
আমি যেটা সবসময় অনেক বেশি নিজেকে বোঝাই এবং আমার ফেলো প্যারেন্টসদেরকে সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, আমি জানি না আমার বাচ্চারা, যেমন আমাদের বাবা মায়েরা যখন আমাদেরকে বড় করছিলেন, তাদের কোলে পিঠে করে যখন আমরা বড় হচ্ছিলাম, তারা কিন্তু জানতেন না এই যে এত বছর পরে, 30, 35, 40 বছর পরে এসে এরকম একটা শতাব্দীর ভয়াবহতম এরকম একটা প্যান্ডেমিক আমরা দেখব, তাই না? হয়তো আমাদের বাচ্চারা যারা আজকে আমাদের আদরের বাচ্চা, আমাদের কোলে, আমাদের পিঠে, আমাদের চারপাশে ঘুরঘুর করছে, বড় হচ্ছে, শিখছে, আমরা হয়তো জানি না আজ থেকে 30 বছর পরে, 40 বছর পরে ওদের জীবনে কি ধরনের ক্রাইসিস আসবে। ওরা রিলেশনশিপ নিয়ে ক্রাইসিসে পড়তে পারে, ওরা সোশ্যাল স্ট্রাকচার নিয়ে ক্রাইসিসে পড়তে পারে, ওরা ইন্টারন্যাশনালি ক্রাইসিসে পড়তে পারে, পলিটিক্যাল ক্রাইসিসে পড়তে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে। যে কোনো ধরনের এডুকেশন ওদেরকে দেওয়া এবং ওদেরকে সেইভাবে এইবল করা, এটা অনেক বেশি জরুরি। আমরা পেরেন্ট হিসেবে যে জিনিসটা সবচেয়ে কম ভাবি আমার মনে হয়, আমরা সবসময় যেটা ভাবি পেরেন্ট হিসেবে আমার বাচ্চার জন্য আমার সবচাইতে বেশি যেটা করণীয় বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ, সেটা হচ্ছে ওদেরকে আদর করা এবং ওদেরকে টু মেক দেয়ার লাইফ ইজিয়ার, ওদের সমস্ত কাজগুলোকে করে দেয়া, ওদের সবকিছুকে খাইয়ে দেওয়া, ওদেরকে ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ডে আলগে রেখে দেওয়া, না একদম আলাদা করে রেখে দেওয়া। তখন যেটা হয় ওরা আসলে রিয়েলিস্টিক হয় না। আমার মনে হয় পেরেন্ট হিসেবে অ্যাটলিস্ট কোভিড আমাদেরকে এটা শিখিয়েছে যে আমি আমার বাচ্চাকে একটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে বড় করছি, এটা মনে রাখা। এবং আমরাও যেভাবে ইমোশনাল চর্চাগুলো করছি, আমার বাচ্চা আমাকে দেখবে প্রতিদিন যে হ্যাঁ, আমার whenever আমার পেরেন্ট আর ইন আ ক্রাইসিস, ওনারা চিৎকার করছেন না, ওনারা একজন আরেকজনের সাথে কথা বলছেন, ওনারা ফোনে মুরব্বীদের পরামর্শ নিচ্ছেন, ওনারা খুব করে আল্লাহর কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন, ওনারা অনেক বেশি টেনশন করছেন কিন্তু ওনারা উত্তেজিত হচ্ছেন না, ওনারা আমাকে অ্যাবিউজিভ কোনো ভাষায় কথা বলছেন না। এইভাবে প্রত্যেকটা এক্সাম্পল যখন আমি এইভাবে সেট করতে পারবো যে আমার বাচ্চা আমাকে দেখে শিখছে যে হ্যাঁ, হতে পারে আমার বাবা মা হেরে গিয়েছেন, ওনারা ওভারকাম করতে পারেন নাই আলটিমেটলি চ্যালেঞ্জটা, কিন্তু আমি দেখেছি ওনারা কিভাবে চেষ্টা করেছেন। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় এই সুস্থ কালচার গুলো, কোভিড এর চিন্তা বাদ দিয়েও এমনি এমনি প্রতিটা পরিবারে এই চর্চাগুলো হওয়া উচিত এবং এখন আরো অনেক বেশি পরিমাণে হওয়া উচিত। কারণ আমাদের বাচ্চারা যে পৃথিবীটাতে আলটিমেটলি বড় হবে, আস্তে আস্তে পৃথিবীটা যেভাবে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, সেখানে ওদের এই চ্যালেঞ্জ গুলো ফেস করতে হবে প্রতিদিন। ওদের জন্য নতুন করে কোভিড লাগবে না, প্রতিনিয়ত ওদেরকে এই চ্যালেঞ্জ ফেস করতে হবে, তাই না? আগে আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে রিলেশনশিপ গুলো শিখাতাম, এখন রিলেশনশিপের ডেফিনেশনও তো কত রকমের ডাইমেনশন এসেছে, প্রত্যেকটা জায়গায় এভাবে চ্যালেঞ্জ বেড়েছে। সেজন্য আমার কাছে মনে হয় পারিবারিক ভাবে সুস্থতার চর্চা বরং আরো বেশি বাড়িয়ে দেওয়া উচিত এখন। এবং রোগ হবে তারপরে আমি চিকিৎসা করব, তারপরে আমি আমার ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে ভাববো, সেটা না হয়ে আমি আগেই প্রিভেনশনের জন্য যদি চিন্তা করি, প্রত্যেকটা পরিবারে ভালো কালচার, ভালো প্র্যাকটিস, ভালো লাইফস্টাইল হ্যাবিটস, এগুলো নিয়ে যত বেশি কথা বলা হবে, যত বেশি চর্চা হবে, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা এই ইনফরমেশন গুলো নিয়ে, এই নলেজ গুলো নিয়ে বড় হবে এবং ওরাও আরো বেটার ভাবে, আরো বেটার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের প্রোগ্রামটা প্রায় একটা সামারাইজ হয়ে গেল আজকে। আমরা রোগ থেকে শুরু করলাম, রোগের ব্যাপারে আমরা কোভিডকে অনেক হাইলাইট করেছি, কিন্তু একটা বিষয় এখানে বলা উচিত যে শুধু কিন্তু কোভিড না, যে কোনো ধরনের মেন্টাল লস, যে কোনো ধরনের প্যান্ডেমিক, যে কোনো ধরনের ছোঁয়াচে রোগ, যে কোনো ধরনের বড় রোগের কথা এখানে বলা হচ্ছে, যেখানে হয়তো একজন সদস্যকে হারিয়ে ফেলার মতো এক ধরনের পোটেনশিয়াল আছে। তো সেটাতে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা তো আসলে সোশ্যাল বিং, আমরা মানুষ যারা, তো প্রতিনিয়ত আমাদের ভিতরে এক ধরনের টেন্ডেন্সি আছে টু গেট অ্যাডপ্টেড টু ইচ এন্ড এভরি চেঞ্জ ইন আওয়ার লাইফ। তো যখনই আমাদের লাইফে কোনো একটা চেঞ্জ আসবে, যখনই আমাদের অভ্যাসগত কোনো একটা চেঞ্জ আসবে, আমাদের শরীর, আমাদের মন, আমাদের সোসাইটি কিন্তু অ্যাডপ্টেড হয়ে যায়। তো এই জন্য যেটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে ছিল যে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং এর জায়গায় যদি নিউ জেনারেশনকে এক ধরনের রিয়েলিস্টিক ওয়েতে প্যারেন্টিং করা হয়, যদি প্রত্যেকটা পরিবারের আভ্যন্তরীণ সিচুয়েশনের সবকিছুতে যদি রিয়েলিস্টিক বিষয়গুলো, কঠিন পরিস্থিতিগুলো, বিভিন্ন ধরনের অল্টারনেটিভ গুলোকে প্রতিনিয়ত ডিসকাস করা হয়, তাহলে কিন্তু মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড থাকে যে কোনো সমস্যার জন্য। যে একটা পরিবারে যদি ফর এক্সাম্পল বাবা যদি 15 দিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যান,
তাহলে আসলে পরিবারের মা এবং সন্তানরা কি করবেন? মা যদি সামহাও ইনঅ্যাক্টিভ হয়ে যান, তাহলে বাবা এবং বাচ্চারা কি করবেন? এই বিষয়গুলো যদি পরিবারের প্রত্যেকটা মানুষের মাথায় সবসময় ইনহেরিটেড থাকে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের যে কোনো আহ, মানে ক্যালামেটিক সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করাটা অনেকটা সহজ। আমাদের প্রোগ্রামের শেষ প্রশ্ন নিয়ে স্যারের কাছে চলে যেতে চাই যে আমরা তো আসলে পারিবারিক বিভিন্ন অভ্যাস নিয়ে কথা বললাম। তো আমাদের এই প্রোগ্রামের টোটাল সব কলা কৌশলকে যদি স্যার আপনি একটু সামারাইজ করতেন এবং প্রোগ্রামের শেষ কথা রাখতেন। জি স্যার। ধন্যবাদ নাফিসা। আমি আসলে যেটা বলতে চাই যে এই সেশনের প্রোগ্রামটা সুন্দর আলোচনা। আমি যেটা বলে শেষ করতে চাই যে আমি একজন মানসিক রোগ হিসাবে যে আমি বলতে চাই যে মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, বিশেষ করে এই সিচুয়েশনে। এবং আমরা কিন্তু মানসিক রোগ হলে কেন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, আগে আমরা প্রিভেনশনের চেষ্টা করব যে আমি মানসিক চাপ মুক্ত কিভাবে থাকবো, সেটা হচ্ছে মেইন ইস্যু। এবং আমরা কিছু কিছু সিস্টেম ফলো করে কিন্তু আমরা চাইলে মানসিক চাপ মুক্ত থাকতে পারি। যেমন আমরা আসলে, যেমন আমাদের যদি আমরা কিছু একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করি, যেমন আপনি আহ টার্কিতে তুরস্কতে আছেন, আপনার কিন্তু রুটিন আছে। আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনি কখন ব্রেকফাস্ট করছেন, কখন ইউনিভার্সিটি যাচ্ছেন, বিকেলে কি করছেন, একটা নির্দিষ্ট রুটিন কিন্তু ফলো করা হয়। এই যে মানসিক চাপ মুক্ত থাকার এক নম্বর ইস্যু হচ্ছে আমাদের সবাইকে কিন্তু একটা রুটিন, স্ট্রাকচার রুটিন ফলো করা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ঘুম। ঘুমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে একটা সাফিসিয়েন্ট কিন্তু ঘুম আমাদের লাগবে, যেটা ঘুম লাগবে। এবং আমাদের বিশ্রামটা, আমি যেই চাকরি করি না কেন বা যেই প্রফেশনেই থাকি না কেন, আমার একটা পর্যাপ্ত আমার বিশ্রামের দরকার। এবং যোগাযোগ, যোগাযোগ হয়তো বা আমরা এই কোভিড সিচুয়েশনে হয়তো বা এখনো বা আমরা যে হয়তো বা অনেকটা আইসোলেটেড আছি, বিভিন্ন সামাজিক গ্যাদারিংটা আমরা অনেকে এখনো অ্যাভয়েড করি। কিন্তু এই যে আজকের এই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিন্তু আমরা আমরা যে বাংলাদেশে আছি, আপনি আছেন তুরস্কতে আছেন, জিয়াউল ভাই লন্ডনে আছে, কিন্তু আমরা কিন্তু কানেক্টেড। তার মানে আমি বলতে চাচ্ছি যে যদিও আমরা ফিজিক্যালি অনেক দূরে, কিন্তু আমরা কিন্তু এই যে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা কানেক্টেড। এই ধরনের যোগাযোগ কিন্তু, তাহলে এক নম্বর হচ্ছে আমাদের রুটিন ফলো করতে হবে, দুই নম্বর হচ্ছে ঘুম এবং বিশ্রাম, এবং আমরা কানেক্টেড হতে হবে। এবং ধর্মচর্চা, ধর্মচর্চা বলতে আমি মুসলিম, একজন যদি বুদ্ধিস্ট হয়, খ্রিস্টান হয়, যার যার ধর্মচর্চা, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু নির্দিষ্ট স্ট্রাকচার অনুযায়ী ফলো করা যেতে পারে। এবং কিছু শখের চর্চা আছে, যেমন আমার হয়তো বা একটা বই পড়ার শখ থাকতে পারে, কারো হয়তো বা একটা বাগান করার শখ থাকতে পারে, কারো ছাদ বাগানের শখ থাকতে পারে। এক একজনের এক এক শখ শখ থাকতে পারে, ঠিক আছে। কেউ হয়তো বা হয়তো রান্না বাড়ানি অনেক অনেক ক্রিয়েটিভ কি করতে চায়। শখের চর্চাটা কিন্তু আমরা চর্চা রাখতে পারি। এবং কিছু হালকা ব্যায়াম আমরা করতে পারি, যেটা করা যেতে পারে। এবং অনেকের কিন্তু ডায়েরি লেখার অভ্যেস আছে, এই ডায়েরি লেখার মাধ্যমেও কিন্তু অনেক সময় আমাদের আমাদের ইমোশনটা কিন্তু রিলিজ হয়ে যেতে পারে। এবং একটা ব্যালেন্স ডায়েটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। যে আমরা হয়তো বা সারাদিন ফাস্ট ফুড খাচ্ছি, বা আমরা হচ্ছে বা স্ট্রিট ফুড খাচ্ছি, যা তো তুরস্কে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, আমি দেখে এসেছি, গেছিলাম, খাচ্ছি, তাহলে কি এই এটা কিন্তু অ্যাভয়েড করতে বলা বলা হয়েছে, যে একটা ব্যালেন্স ডায়েট আমাদের লাগবে। এবং নিজেকে সময় দেওয়া। আমি এই যে আপনি স্টুডেন্ট, আমি এই যে চিকিৎসক, আমি তো রুগী দেখছি। আমি হয়তো বা আমি কি নিজেকে সময় দিচ্ছি? আমার নিজের জন্য কি 24 ঘন্টার মধ্যে কি আধা ঘন্টা টাইম আছে? তাহলে আমাদের কিন্তু নিজের জন্য 10 মিনিট হলে সময় বের করা, আধা ঘন্টা হলে সময় বের করা। কারণ মানসিক চাপ মুক্ত থাকতে হলে। এবং প্রশংসা করতে হবে আমাদেরকে, প্রশংসা করা, যে যে আমার অধীনস্থ যারা রয়েছে তাদের যে যারা যদি কোনো ভালো কাজ করে, সে ভালো কাজের প্রশংসা করা। এবং কিছু বিশেষ কৌশল আমরা ফলো করতে পারি। আমরা যারা হয়তোবা কিছু প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশনের মতো, মেডিটেশনের মতো, মাইন্ডফুলনেস মতো, বা ব্রিদিং এক্সারসাইজের মতো এই ছোটখাটো কৌশল ফলো করতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের মানসিক চাপ মুক্ত থেকে মেন্টাল মানসিক স্বাস্থ্যকে আমরা ভালো রাখতে পারি। আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারলে কিন্তু শুধু মেন্টাল ইলনেস কেন, অনেক ধরনের শারীরিক সমস্যা থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। ওভারঅল আজকের এই সুন্দর আলোচনার জন্য আজকের অনুষ্ঠানের সঞ্চালক নাসিবা এবং আমার অন্যজন আলোচক মাহসিনা মমতাজ মারিয়া, এবং যারা আজকে দর্শক রয়েছে দেশে এবং দেশের বাইরে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে প্রোগ্রামের শেষে মনে হচ্ছে যে যে কলা কৌশল নেওয়ার জন্য ঝুলি নিয়ে বসেছিলাম আমরা, সেটা মনে হয় ভরে গেছে।
মারিয়া ম্যামের কাছে আজকের প্রোগ্রামের শেষ কথা নিয়ে আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগে থেকেই। দর্শক আজকে বেশ অ্যাক্টিভ ছিলেন, অনেকেই বলেছেন যে একাডেমি 21 এর ভিডিও গুলো অনেকদিন পরে পরে আসলেও দেখতে খুব ভালো লাগে। আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকলে একাডেমি 21 এর রেগুলারিটিও ইনশাল্লাহ আরো বেড়ে যাবে। ম্যামের কাছে চলে যাই আজকে আমাদের প্রোগ্রামের ইতি টানার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। ধন্যবাদ নাসিবা। আসলে আমিও তোমার মতন করে বলতে চাই, সেটা হচ্ছে আমি অনেক এনরিচ হয়েছি। স্যার কিছু বিষয় আমরা নর্মালি যেটা মনে করি যে বাংলাদেশের সাইকোলজিস্টরা বা মনের যারা ডাক্তার, ওনারা হয়তো সবসময় একভাবে কথা বলেন, কিন্তু স্যারের আলোচনা থেকে আজকে আমি নোট নিচ্ছিলাম বসে বসে, এতগুলো ডাইমেনশন পেয়েছি। আমার নিজের মতন করেই আমি অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা লার্নিং হবে ইনশাআল্লাহ ইন দ্য লং রান। আর আমি আমার অল্প জ্ঞানে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে, আমি বারবার আমার কাছে যেটা মনে হয় যে পরিবার আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আমাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্লেসিংস, না? পরিবারটা, আমার পরিবারটা। অথচ আনফরচুনেটলি দেখবা আমরা পারিবারিক অশান্তিতেই সবচেয়ে বেশি ভুগি, তাই না? কর্মক্ষেত্রে অশান্তি হলেও সেটা সামহাও আমরা ম্যানেজ করতে পারি। আমরা ভাই বোন, বড় পরিবার, বৃহত্তর জায়গায়, সামাজিক জায়গায়, অন্যান্য জায়গায় যত রকমের ক্রাইসিস হোক না কেন, আমরা সেগুলো মোটামুটি ডিল করে ফেলি বা ভুলে যাই বা এগুলো নিয়ে কাজ করি। কিন্তু কেন যেন আমরা আমাদের পরিবারের ছোট ছোট অশান্তিগুলো, ছোট ছোট শান্তির কারণগুলো নিয়ে কেন যেন আমার কাছে মনে হয় আমরা ভাবি কম। আমাদের কাছে মনে হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এত বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি যে পরিবারের আবেগ ইমোশন গুলো আমরা জিনিস দিয়ে মাপতে চাই, তাই না? জি এই সমস্ত কারণে আমার কাছে মনে হয় শুধু রোগ বালাই না, শুধু রোগ শোক না, রোগ শোকের জন্য তো অবশ্যই আমরা প্রস্তুতি নিতে হবে। নর্মালিও আমার একটা 24 ঘন্টার দিনে আমি আমার পরিবার নিয়ে ভালো থাকার জন্য আমাকেই সবার আগে চেষ্টা করা উচিত। হ্যাঁ, এবং এটা নিয়ে, এটা শুধু শরীরের অসুখ না, স্যার যেটা বারবার বলেছেন, শুধু শরীরের অসুখ না, আমার মনের অসুখ, আমার চিন্তার অসুখ, আমার প্রত্যেকটা কষ্ট, ছোট ছোট কষ্ট, ছোট ছোট অশান্তি, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। পারিবারিক বন্ধনকে সুন্দর করার জন্য সুন্দর সুন্দর প্র্যাকটিস, আমি স্যারের মতন করেই বলতে চাই, আমরা যে যে ধর্মেই বিশ্বাস করি না কেন, প্রত্যেকের ধর্মেই ওয়ার্ল্ড ক্লাস অভ্যেস, ওয়ার্ল্ড ক্লাস কিছু এক্সাম্পল আমরা পাই, তাই না? আমরা আমাদের আমাদের নিজেদের ধর্মে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, তার প্রত্যেকটা কদম থেকে আমরা শিখতে পারি, তাই না? উনি কিভাবে ওনার ওয়াইফদেরকে ভালোবেসেছিলেন, উনি কিভাবে ওনার সন্তানদের জন্য দোয়া করতেন, দুশ্চিন্তা করতেন, উনি কিভাবে ওনার পরিবারকে আগলে রাখতেন, সম্পর্কগুলোকে কিভাবে চর্চা করতেন, জোরে কথা বলা, চিৎকার করে কথা বলা, একজন আরেকজনকে ইনসাল্ট করে কথা বলা, একজন আরেকজনের গীবত করা, একজন আরেকজনের জন্য উপকারী ফ্যামিলি মেম্বার, উপকারী বন্ধু হওয়া না হওয়া, প্রত্যেকটা বিষয়ে হাজার হাজার এক্সাম্পল আমাদের সামনে আছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় বড় একটা রোগ আসার আগে আমরা ছোট ছোট রোগে আক্রান্ত না হই, আমরা আমাদের পরিবারগুলোকে এই ছোট ছোট রোগগুলোকে, এই ছোট ছোট কন্টামিনেশন গুলো থেকে মুক্ত রাখার চেষ্টা করি। সবাই পারিবারিক চর্চাগুলোকে খুব সুন্দর করে প্র্যাকটিস করি। এটা কঠিন কিন্তু অসম্ভব না। যেটা আমি নিজেকে সবচেয়ে বেশি বলি, যে যে কোনো ভালো কাজের প্র্যাকটিস কঠিন কিন্তু অসম্ভব না, করা যায় সবাই মিলে চেষ্টা করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সহজ করে দেন। আমরা সবাই আজকে এই লেসনটা নিয়ে এই প্রোগ্রাম থেকে বিদায় নিব ইনশাআল্লাহ, যে আমরা সব সময় সুন্দরের চর্চা করব। রোগ আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ নাসিবা। স্যারকে অনেক অনেক শুকরিয়া আমাদের প্রোগ্রামে থাকার জন্য, আমাদেরকে অনেক নতুন নতুন জ্ঞানে আলোকিত করার জন্য। আর দর্শক যারা দেখছেন, সবাইকে একাডেমি 21 এর পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া। সালাম আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমার মনে হয় যে আজকে আমরা একটা সফল আলোচনা করেছি। যে কলা কৌশলের কথা আমরা বলছিলাম, আমরা চিকিৎসাগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, সোশ্যাল, মেন্টাল সবগুলো বিষয়কে টাচ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। একাডেমি 21 এর দর্শকদেরকে আবারও ধন্যবাদ আজকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য, এবং অবশ্যই অবশ্যই স্যার এবং ম্যামকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে যখনই বসা হয় আমার কাছে মনে হয় যে প্রোগ্রামটা একটা খুব সুন্দর হোল হিসেবে, একটা হোল প্রোগ্রাম হিসেবে শেষ করতে পারি আমরা। আবারও স্যার এবং ম্যামদের সাথে বসার একটা আম, আশা নিয়ে, একটা দাবি নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। দর্শকরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।